লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম আস্থা আর ইয়োনো প্যাট্রির সাথে ফাইট করছে। তখনই সেখানে ক্যাপ্টেন নোজেল চলে আসে আর এরই সাথে তিনি ফাইনালি প্যাট্রিকে ক্যাপচার করে ফেলে। তখনই আমরা দেখতে পারি আস্থা তার নিউ সর্ডের সাহায্যে প্যাট্রিকে আবার নর্মাল করতে সফল হয়। আর অন্যদিকে ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন শার্লেট একত্রে সেই ডেভিলের সাথে ফাইট শুরু করে দেয়। এই এপিসোডটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটা আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ফিনরাল ন্যারোকে কথা বলতে দেখে অনেক বেশি শক হয়ে যায় আর বলে এটা কি করে হতে পারে, একটা বার্ড কি করে কথা বলতে পারে। আর সেখানে ন্যারোকে কথা বলতে দেখে বাকি ম্যাজিক ইউজার্স ন্যারোর সামনে তাদের মাথা ঝোঁকায়। এইসব দেখে ফিনরাল বলে, ন্যারো তুমি কবে থেকে এরকমটা করতে পারো, তাহলে কি আমি এখনো স্বপ্ন দেখছি? তখন ন্যারো বলে, এইসব ফালতু কথা বলে আমার মাথা খাওয়া বন্ধ করো, দ্রুত স্পেশাল পোর্টাল ওপেন করো। যদি এভাবেই চলতে থাকে তাহলে যারা এলফে কনভার্ট হয়েছে তারা আর কখনোই হিউম্যানে কনভার্ট হতে পারবে না। তাই এখন তোমাকে আমায় যত দ্রুত সম্ভব সেই ডিমন স্কেলের সামনে নিয়ে যেতে হবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামি সেই ডিমনের হাত আর পাখা কেটে ফেলেছে, কিন্তু সেই ডেভিল তার ম্যাজিকের সাহায্যে তার হাত আর পাখা আবার রিকভার করে ফেলে আর এরই সাথে ক্যাপ্টেন ইয়ামির উপর সর্ডের বৃষ্টি শুরু করে দেয়। তখন সেখানে ক্যাপ্টেন ইয়ামি সেই অ্যাটাকগুলো ডজ করে ভাবছিল তার ম্যাজিক তো সত্যি অনেক বেশি টেরিফাইং, সে তো তার ম্যাজিকের সাহায্যে যে কোনো কিছুকেই রিয়েলিটিতে বদলাতে পারে। আর এরই সাথে সে শুধু তার এক অর্ডারের সাথেই আশেপাশের জিনিসকে এদিক ওদিক মুভ করাতে পারে। সে তো তার এক অর্ডারের সাহায্যেই শার্লেটের ম্যাজিকের তৈরি শিকড়কে শুকিয়ে ফেলেছে আর এরই সাথে সে এখানে নিজেকে হিলও করতে পারে। যদি এই ফাইট এভাবেই চলতে থাকে তাহলে আমরা খুব দ্রুতই ডিসঅ্যাডভান্টেজে চলে যাব, কিন্তু আমি এটা বুঝতে পারছি না সে সরাসরি আমাদেরকে মরার অর্ডার দিচ্ছে না কেন, তাহলে কি তার পাওয়ারেরও কোনো লিমিট আছে? এইসব ভেবেই ক্যাপ্টেন ইয়ামি ক্যাপ্টেন শার্লেটকে তার শটগুলোকে ব্লক করতে বলে। তখন সেখানে ক্যাপ্টেন শার্লেট ভাবছিল লাস্ট টাইম তার ম্যাজিকের জন্য আমার ম্যাজিকের তৈরি সবগুলো শিকড় শুকায়নি, এতে বোঝা যাচ্ছে যে তার ম্যাজিকেরও কোনো না কোনো লিমিট আছে। এর মানে কি তার ম্যাজিক এই জিনিসটার উপর ডিপেন্ড করে যে সে তার ওয়ার্ডের মধ্যে কতটুকু ম্যাজিক ইউজ করছে, যার সাহায্যে সে আমাদের স্পেলকে ব্রেক করতে পারে। তখন সেখানে ক্যাপ্টেন ইয়ামি ভাবছিল এখন শুধু আমরা তার অ্যাটাক ব্লক করে এটাই ভাবতে পারবো যে আমাদেরকে নেক্সট কি করতে হবে। আর এতক্ষণ তার সাথে ফাইট করে আমি এই জিনিসটা নোটিস করেছি যে সে আমার ডার্ক ম্যাজিককে ব্লক করতে পারছে না, শুধু ডচই করছে। তাই এখন আমাকে তার উপর কন্টিনিউয়াসলি অ্যাটাক করতে হবে যাতে করে সে আর অন্য কিছু ইউজ করার সুযোগই না পায়। তখনই আমরা দেখতে পারি পেছন থেকে লিচ ক্যাপ্টেন ইয়ামের ম্যাজিক অ্যাবজর্ব করে সেই ডেভিলের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ডেভিল সেই অ্যাটাকটাও খুব সহজে ডজ করে ফেলে আর বলে, আমার এই জিনিসটা বিশ্বাস হচ্ছে না যে তুমি এই অবস্থাতেও এত ভালো ফাইট করতে পারছো। তখন ক্যাপ্টেন শার্লেট ভাবছিল হ্যাঁ সে ঠিক বলছে, এই অবস্থায় লিচ তার ফুল ম্যাজিক ইউজ করতে পারছে না। আর এখনের সিচুয়েশন দেখে এটা মনে হচ্ছে যে এখানে আমাদের ফাইট ইকুয়ালি চলছে, কিন্তু এই সব কিছুই যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা খুব দ্রুতই প্রবলেমে পড়ে যাব। তখনই ডেভিল আবার তাদের উপর সর্ডের বৃষ্টি শুরু করে দেয়। তখন সেখানে ক্যাপ্টেন ইয়ামি ভাবছিল তাকে ব্লক করা তো সত্যি অনেক বেশি কঠিন, তার পাওয়ার তো আমাদের সবার থেকে অনেক বেশি, আর যদি এভাবেই চলতে থাকে তাহলে আমি আর বেশিক্ষণ টিকতে পারবো না। আর তাকে দেখে তো মনে হচ্ছে সে এখনো শুরুই হয়নি। তখনই সেই ডেভিল বলে, তোমাদের সাথে ফাইট করে তো সত্যি অনেক বেশি মজা হচ্ছে, আমি আমার এই নিউ বডি পাওয়ার পর অনেক ভালোভাবেই আমার ম্যাজিককে ইউজ করতে পারছি, আর এই সব কিছু করতে আমার অনেক ভালো লাগছে। আর এই সব কিছুর জন্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের জন্যই আমি আমার গ্রিমোর ক্রিয়েট করতে পেরেছি। তাই চলো এখন এই গ্রিমোরটা ইউজ করা যাক। এটা বলেই সে তার ম্যাজিকের সাহায্যে অন্য ডাইমেনশনের গেট খুলে দেয়। এটা দেখে ক্যাপ্টেন ইয়ামি অনেক বেশি শক হয়ে যায়। তখন সেই ডেভিল বলে, আমি তোমাদের থেকে অনেক বেশি আলাদা, কারণ আমি অন্য ডাইমেনশন থেকে এখানে এসেছি। এইসব দেখে ক্যাপ্টেন শার্লেট বলে, তাহলে কি সে এখানে অন্য ডাইমেনশনের ম্যাজিক ইউজ করছে? তখনই তারা দেখতে পায় তাদের দিকেই কিছু একটা এগোচ্ছে। তখনই ক্যাপ্টেন ইয়ামি সেই জিনিসের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তিনি দেখতে পায় ওনার অ্যাটাকে সেই জিনিসের উপর কোনো ইফেক্টই পড়েনি। তখনই সেটা তাদের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে প্যাট্রি বলে, এটা আবার কেমন ম্যাজিক? তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ন্যারো আর ফিনরাল সেই ডিমন স্কেলের কাছে পৌঁছে গেছে
তখন ন্যারো সেই স্কেলের ভেতরের যে স্টোনটা আছে সেই স্টোন থেকে সবগুলো ম্যাজিক স্টোন খুলতে বলে। এইসব দেখে ফিনরাল ভাবছিল এগুলো তো সেই ম্যাজিক স্টোন যেগুলো দ্য আই অফ মিডনাইট সানের মেম্বাররা চুরি করেছিল। তখনই তারা সেই সবগুলো স্টোন খুলে সেই ডিমন স্কেলের উপরে চলে আসে। তখনই ন্যারো সেই সবগুলো ম্যাজিক স্টোন ফার্স্ট উইজার্ড কিং এর স্ট্যাচুর মধ্যে লাগাতে বলে। আর যখনই ফিনরাল সেই সবগুলো স্টোন সেই স্ট্যাচুর মধ্যে লাগায় তখনই সে সেই স্ট্যাচুর ভেতর থেকে ম্যাজিক ফিল করতে পারে। আর এরই সাথে সেই স্ট্যাচু ধীরে ধীরে ভাঙতে শুরু করে। তখনই আবার সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন শার্লেট ডেভিলের সেই স্পেল থেকে নিজেদেরকে কোনোভাবে সেভ করছে। তখনই ক্যাপ্টেন শার্লেট দেখতে পায় সেই স্পেল ধীরে ধীরে ওনার ম্যাজিক অ্যাবজর্ব করে ফেলছে। এটা দেখে ক্যাপ্টেন ইয়ামি ক্যাপ্টেন শার্লেটের উপর অ্যাটাক করে ওনাকে সেখান থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু এটা করার সময় ওনার হাত সেই ম্যাজিকের ভেতর চলে আসে। তখনই ক্যাপ্টেন ইয়ামি দেখতে পায় সেই স্পেল ওনার লাইফ ফোর্স অ্যাবজর্ব করছে। এটা দেখে সেই ডেভিল বলে, আমার মনে হয় না তুমি তোমার এই হাতের সাহায্যে আর কখনো তোমার শট ধরতে পারবে, কারণ এই স্পেল লাইফ ফোর্সকে খেয়ে ফেলে। এখন তো শুধু আমি তার বের হওয়ার জন্য শুধু অল্প একটু রাস্তাই খুলেছি, কিন্তু এখন তাকে আর কেউ থামাতে পারবে না। সে এখানে সবকিছুই ডিস্ট্রয় করে ফেলবে। এইসব কিছু দেখে ক্যাপ্টেন ইয়ামি ভাবছিল এখন তো সিচুয়েশন ধীরে ধীরে আরো অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। তখনই সেখানে প্যাট্রি আর ইয়োনোরও কিছু ফিল হয়। তখনই তারা দেখতে পায় সেই জিনিসটা তাদের দিকেই এগোচ্ছে। এটা দেখে ইয়োনো বলে, এটা আবার কি? তখন প্যাট্রি বলে, এটা তো সেই ডেভিলের ম্যাজিক। তখনই প্যাট্রি আর ইয়োনো সেই জিনিসটার উপর তাদের ম্যাজিকের সাহায্যে অ্যাটাক করে দেয়, কিন্তু সেটা তাদের ম্যাজিককেও অ্যাবজর্ব করে ফেলে। তখনই প্যাট্রির ফিল হয় যে এই জিনিসটা তাদের লাইফ ফোর্সের উপর ইফেক্ট ফেলবে। এটা বোঝার সাথে সাথেই সে তাদের সবাইকে সেখান থেকে দূরে সরে যেতে বলে। তখনই আমরা দেখতে পারি সেই জিনিসটা রায়া আর মিমোসার দিকেই এগোচ্ছে, কিন্তু তখনই আস্থা তাদেরকে সেখান থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, যার জন্য সেই সবকিছুই আস্থার উপর এসে পড়ে। কিন্তু আমরা দেখতে পারি আস্থা সেই সবকিছু কেটে আবার বের হয়ে এসেছে। এটা দেখে প্যাট্রি ভাবছিল তাহলে কি অ্যান্টি ম্যাজিক এই সব কিছুর বিরুদ্ধেও কাজ করে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে সে এখনো কি করে বেঁচে আছে। তখন ইয়োনো বলে, আমার মনে হয় এই জিনিসটা এরকম কাউকে অ্যাবজর্ব করতে চাচ্ছিল না যার ভেতর কোনো ম্যাজিকই নেই। তখনই মিমোসা তার ট্র্যাকিং স্পেলের সাহায্যে এই জিনিসটা জানতে পারে যে এই জিনিসটা ধীরে ধীরে পুরো ক্যাসেলের মধ্যেই ছড়াচ্ছে। তখনই ক্যাপ্টেন নোবেলের কথা মনে পড়ে। আর এরই সাথে তিনি ভাবছিল শুধু নোবেলই একমাত্র পার্সন যে এখানে যতগুলো পার্সন এলফে কনভার্ট হয়েছে তাদের সবাইকে এখান থেকে বের করতে পারবে। এইসব ভেবেই ক্যাপ্টেন নোজেল বলে, যদি আমরা আমাদের এই কিংডমকে সেভ করতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম এখান থেকে বের হতে হবে। তাই আমি এখন এখান থেকে নিচে যাচ্ছি আর সেখানে যেসব পার্সনরা ফেসে আছে তাদেরকে বের করছি। আর মিমোসা, তুমি আমার সাথেই যাবে। আর তোমরা তিনজন জানো যে সেই ডেভিল এখানে কি করছে, তাই তোমরা যদি এখানে কোনোভাবে তোমাদের ম্যাজিককে কম্বাইন করতে পারো তাহলে খুব দ্রুতই ব্যাটল ফিল্ডে চলে এসো। তখনই সিন শিফট হয় আর আমরা ন্যারোকে দেখতে পাই। সে বলছে, এখন যেহেতু তোমার সিল ব্রেক হয়ে গেছে তাই আমার মনে হয় আমার সিলও ব্রেক হয়ে যাবে। দেখো তোমার অবস্থা কেমন হয়ে গেছে, যদি আমার স্পেল আরো একটু ভালো হতো তাহলে কতই না ভালো হতো। তখনই ফার্স্ট উইজার্ড কিং বলে, এটা কোনো বিষয় না, আজ তোমার জন্যই আমি এখানে আবার ফিরে আসতে পেরেছি। তখনই ন্যারো বলে, আপনাকে আবার দেখে অনেক ভালো লাগছে প্রিন্স। এটা বলার সাথে সাথেই সে একটা মেয়েতে কনভার্ট হয়ে যায়। তখন তিনি বলে, আমাকে এর জন্য ক্ষমা করে দিও, কারণ আমি তোমাকে অনেক বেশি ওয়েট করিয়েছি। এইসব দেখে ফিন্ডাল বলে, আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না যে ফার্স্ট উইজার্ড কিং আমার সামনে দাঁড়িয়ে আছে। আর ন্যারো, তুমি হঠাৎ করে একটা মেয়েতে কি করে কনভার্ট হয়ে গেছো? এটা বলেই সে সেখানে ন্যারোকে ডেটের জন্য প্রপোজ করে দেয়। তখনই ফার্স্ট উইজার্ড কিং বলে, আমি অন্য ওয়ার্ল্ডের ম্যাজিক শ্যাডো প্যালেস থেকে ফিল করতে পারছি, এর মানে সে এইবার তার বডি হাসিল করেই ফেলেছে। তখনই পেছন থেকে ফিন্ডাল বলে, আমাকে কি কেউ এই জিনিসটা বলবে যে এখানে কি চলছে? তখনই ফার্স্ট উইজার্ড কিং বলে, যখন আমি মরতে চলেছিলাম তখন সে আমাকে তার কনফাইনমেন্ট ম্যাজিকের সাহায্যে সিল করে দিয়েছিল, আর এরই জন্য আমি তখন থেকেই আজ পর্যন্ত ঘুমোচ্ছিলাম, আর এই ম্যাজিক স্টোনগুলোর জন্য আমি আবার জেগে উঠেছি। এটা বলেই তিনি সেখানে তার ম্যাজিক ইউজ করে। আর ওনার ম্যাজিক দেখে ফিন্ডাল ভাবছিল ওনার ম্যাজিক তো সত্যি অনেক বেশি অ্যামেজিং, কিন্তু এরপরও কত বেশি শান্ত, আর ওনার ম্যাজিক তো এলফদের থেকেও অনেক বেশি। তখনই ন্যারো ফিন্ডালের হাত ধরে বলে, আমি 500 বছর শুধু একটা বার্ড হয়েই কাটিয়েছি। এটা শুনে ফিন্ডাল বলে, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি আমার হাত ধরেছো কেন? তখনই তারা সেখান থেকে উড়ে সেই ক্যাসেলের দিকে যেতে শুরু করে।
তখনই ন্যারো তার ম্যাজিকের সাহায্যে শ্যাডো প্যালেসের গেট আবার ওপেন করে ফেলে আর এরই সাথে ফিন্ডালের হাত ছেড়ে দেয়। তখনই ফার্স্ট উইজার্ড কিং বলে, আমাকে মুক্ত করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাই তুমি এখানে থেকে তোমার বাকি ফ্রেন্ডদের জন্য অপেক্ষা করো। এটা বলেই তারা সেখান থেকে সরাসরি শ্যাডো প্যালেসের গেটের ভেতর ঢুকে যায়। তখন তিনি বলে, 500 বছর ওয়েট করানোর জন্য আমাকে ক্ষমা করে দিও। তখন ন্যারো ভাবছিল, আমরা এখন আবার সেই জিনিসটা হতে দেব না যেরকমটা 500 বছর আগে হয়েছিল। আর এরই সাথে আমরা 500 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ন্যারো বলছে, একটা নোবেল হওয়া সত্ত্বেও আমি আমার ম্যাজিকের সাহায্যে যে কোনো অবজেক্টকে শুধু ক্লোজ আর ওপেনই করতে পারতাম, যার জন্য সবাই আমাকে ইউজলেস মনে করত। এরই জন্য আমাকে একটা প্রিন্সের সার্ভেন্ট বানিয়ে দেওয়া হয়েছিল, আর সেই প্রিন্সের ম্যাজিকের চর্চা পুরো কিংডমেই ছড়িয়েছিল। আর এরই জন্য আমি ভেবেছিলাম সে অনেক বেশি অ্যারোগেন্ট আর রুথলেস হবে, কিন্তু সে এরকম কোনো পার্সন ছিল না। সেই ফার্স্ট পার্সন ছিল যে আমার ম্যাজিকের তারিফ করেছিল। আর সেখানে ফার্স্ট উইজার্ড কিং ন্যারোকে তার রিসার্চ সম্পর্কে বলে। তখন ন্যারো জিজ্ঞেস করে, আমি আপনার কোন কাজে আসব? তখন তিনি বলে, আমি এই সময় এরকম একটা ম্যাজিক্যাল টুল বানাচ্ছি, এর সাহায্যে যদি কোনো বাচ্চা জন্মের পর ম্যাজিক ইউজ না করতে পারে, এরপরও সে এই টুলের সাহায্যে সব ধরনের ম্যাজিক ইউজ করতে পারবে, আর এতে করে আমাদের সোসাইটির সবাই ইকুয়াল হয়ে যাবে। এইসব শুনে ন্যারো বলে, সত্যি তোমার রিসার্চ তো অনেক বেশি ক্রেজি। এটা শুনে তিনি বলে, কিন্তু এরপরও আমি আমার টুলসের সাহায্যে এই জিনিসটাকে সত্য করে দেখাবো, আর আমি এই টুলসগুলোকে ম্যাজিক আইটেম বলবো। আর এই রিসার্চের মধ্যে তোমার ম্যাজিকও আমাকে অনেক সাহায্য করবে। কিন্তু আমাকে একটা জিনিস বলো, তোমার সিল ম্যাজিক কি সবকিছুর মধ্যেই কাজ করে? তখন ন্যারো বলে, হ্যাঁ, সবকিছুর মধ্যে আমার সিল ম্যাজিক কাজ করে। তখন ন্যারো বলে, এরপর আমি ফার্স্ট উইজার্ড কিংকে তার ম্যাজিক্যাল টুলস তৈরি করতে অনেক সাহায্য করেছি। সত্যি তিনি অনেক কাইন্ড পার্সন ছিল, কিন্তু ওনারই ফ্যামিলির কিছু মেম্বার ছিল যারা ওনার আইডিয়াকে অ্যাপ্রিসিয়েট করতো না। কিন্তু উইজার্ড কিং কখনোই তাদের কথায় কান দেয়নি, তিনি শুধু তার স্বপ্নের দিকে এগিয়ে গিয়েছে। আর এরপরই আমি একদিন নোটিশ করেছি যে ফার্স্ট উইজার্ড কিং আর তার বোন লুকিয়ে ক্যাসেল থেকে বের হয়ে কোথাও যাচ্ছে। আর এরপরই আমি জানতে পারি যে তারা লুকিয়ে এলফদের সাথে দেখা করতে যায়। আর এলফদের লিডার লিচ, তার মাইন্ডসেটও পুরোপুরি ফার্স্ট উইজার্ড কিং এর মতোই ছিল, এমনকি তাদের আইডিয়া আর তাদের গ্রিমোরও সেম ছিল, যার জন্য তারা অনেক অল্প সময়ের মধ্যেই অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়। তখনই ফার্স্ট উইজার্ড কিং ওনার ম্যাজিক্যাল আইটেম আর এলফদের ম্যাজিককে কম্বাইন করার আইডিয়া দেয়, যাতে করে তিনি তাদের ল্যান্ডকে আরো বেশি সেফ আর আরো বেশি স্ট্রং করে তুলতে পারে। এতে করে হিউম্যান আর এলফ একত্রে এই ওয়ার্ল্ডে বসবাস করতে পারবে। উইজার্ড কিং এর ম্যাজিক আইটেম ম্যাজিককে স্টোর আর ডিস্ট্রিবিউট করতে পারত, আর এলফদের ম্যাজিক স্টোন অন্য ওয়ার্ল্ডের ম্যাজিকের সাথে লিঙ্ক ছিল, আর সেই স্টোনগুলো উইজার্ড কিং এর ম্যাজিক আইটেমের সাথে অনেক ভালোভাবে কাজ করত। আর এই জিনিসটা করে উইজার্ড কিং হিউম্যান আর এলফদের জন্য একটা পিসফুল ওয়ার্ল্ড বানাতে চেয়েছিল, কারণ সে আর লিচ বেস্ট ফ্রেন্ড ছিল, আর অনেক দ্রুতই তারা এক ফ্যামিলি হতে চলেছিল। আর যেই দিন ট্যাট্রি আর লিচের বিয়ে হবে, সেই দিনই উইজার্ড কিং এর প্যারেন্টস তাকে ক্যাসেলে ডাকে। কিন্তু আমাদের এই সব কিছু সম্পর্কে কোনো ধারণা হওয়ার আগেই সে তার প্ল্যান শুরু করে দিয়েছিল। আর ক্যাসেলে পৌঁছানোর পর উইজার্ড কিং ভাবছিল, আমি বুঝতে পারছি না হঠাৎ করে বাবা আমাকে এখানে কেন ডেকেছে। আমরা তো ওনাকে ট্যাট্রি আর বিয়ে সম্পর্কেও কিছুই বলিনি, তাহলে কি এটা কোনো কোইন্সিডেন্স? এইসব ভেবেই তিনি সেখানে তার বাবাকে খুঁজতে শুরু করে। তখনই হঠাৎ করে তিনি সেখানে ফেসে যায়, আর এই জিনিসটা হওয়ার সাথে সাথেই তিনি বুঝতে পারে যে ওনাকে একটা ডেভিল ক্যাপচার করেছে। তখনই তিনি বলে, আমার প্যারেন্টস কোথায় গেছে? এটা শুনে সেই ডেভিল বলে, এটা কে জানে, হতে পারে তারা অন্য কোনো প্রজাতিকে ধ্বংস করতে গেছে, কারণ সেই এলফরা এই কিংডমের প্রিন্সেসের সাথে মিলে এই কিংডমের ক্ষতি করতে চাচ্ছে। আমি এটা নিশ্চিত যে সেই এলফরা অনেক বেশি সারপ্রাইজড হয়ে যাবে যখন তারা এটা দেখবে যে হিউম্যানস তাদের পাওয়ার আর লোভের জন্য কিভাবে তাদের বিয়েকে একটা শোক সভায় পরিণত করে ফেলবে। এইসব শুনে উইজার্ড কিং সেখান থেকে ছোটার অনেক চেষ্টা করে, কিন্তু তিনি সেখান থেকে মুক্ত হতে পারে না। তখন ডেভিল বলে, আমি জানি তুমি অনেক বেশি স্ট্রং, এরই জন্য আমি সবকিছুর প্ল্যান অনেক আগে থেকেই করে রেখেছি, তাই তুমি এখান থেকে বেঁচে কোথাও যেতে পারবে না। আর আমি যখন একবার আমার বডি আর গ্রিমোর হাসিল করে ফেলবো, তখনই আমি তোমার সাথে ফাইট করার জন্য আসবো, তাই তুমি আমার জন্য অপেক্ষা করো। এইসব বলেই ডেভিল সেখান থেকে চলে যায়। তখনই সেখানে উইজার্ড কিংকে সাহায্য করার জন্য ন্যারো চলে আসে আর বলে, আমাদের ম্যাজিক টুল চুরি হয়ে গেছে। এটা শুনে উইজার্ড কিং অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে তাকে তার সিলিং টেকনিকের সাহায্যে তাকে সেখান থেকে মুক্ত করতে বলে।
আর উইজার্ড কিং মুক্ত হওয়ার সাথে সাথেই সেখান থেকে এলফদের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিন্তু তারা এতে লেট হয়ে যায়। যখন তারা সেখানে পৌঁছয় তখন তারা দেখতে পায় সবকিছুই শেষ হয়ে গেছে। আর এরই সাথে লিচের গ্রিমোরও 5 লিগ গ্রিমোরে কনভার্ট হয়ে গেছে। তখন লিচ বলে, আমি জানতাম যে এই সবকিছু তুমি করনি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার উপর আমি সন্দেহ করেছি। তখন ডেভিল বলে, তুমি এখনো এখানে এইসব কি করছো? তুমি দ্রুত তোমার বডি আমাকে দিয়ে দাও। তখন সেখানে লিচ কাঁদতে কাঁদতে উইজার্ড কিংকে বলে, তুমি সেই ফিউচার ছিলে যার উপর আমরা বিশ্বাস করেছিলাম। এখন তোমার উপরই আমার লাস্ট আশা ভরসা, কারণ এই সময় আমি অনেক বেশি নেগেটিভ ইমোশন দিয়ে ভরে গেছি। আর এখন আমি আমাকে এরকমটা করা থেকে আর বাধা দিতে পারছি না। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে এই ডেভিল জিতে যাবে। এই জন্য আমি আমার বডি আর ম্যাজিক এই ডেভিলের হাতে যাতে চলে না যায়, তাই আমি আমার বডির ভেতর আরো অনেক বেশি নেগেটিভ ফিলিং অ্যাবজর্ব করছি। তখন ডেভিল বলে সে এই ম্যাজিক স্টোনগুলোর সাহায্যে নিজের বডির উপর সব থেকে বেশি হাইয়েস্ট ফরবিডেন ম্যাজিক স্পেল ইউজ করছে। এইসব শুনে উইজার্ড কিং বলে, তুমি এরকমটা করতে পারবে না, প্লিজ এখানেই থামো। তখন লিচ বলে, আমাকে এর জন্য ক্ষমা করে দিও, কারণ এটাই আমার লাস্ট সেলফিশ রিকোয়েস্ট, আর এই রিকোয়েস্ট শুধু তুমিই পূরণ করতে পারবে। এটা বলার সাথে সাথেই লিচ সেখানে একটা ডেভিলে কনভার্ট হয়ে যায়। আর এরই সাথে সে বলে, প্লিজ এটাই আমার লাস্ট রিকোয়েস্ট, আমাকে মেরে ফেলো। লিচের এই কথার সাথে সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।